আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সেই লাইটটা না দিলে আলো কম হয়ে যায়, আবার দিলে জ্বলে যায়। তারপরে উপরের দিকে তেমন লেখা নাই, এই জন্য দিয়ে দিলাম। আচ্ছা, আমাকে একটু বলেন সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন হচ্ছে আপনাদের পড়াশোনা? রোজার মাস চলেই আসলো, তাই না? দেখতে দেখতেই। ওকে, যেহেতু ক্লিয়ার, আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা মূলত কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটা খুবই ক্লিয়ার। নৈতিকতা নেবেন না, নৈতিকতা আমি আজকে আপলোড করে দিয়েছি ভাইয়া। নৈতিকতার এরকম কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে আমি একটা ইউটিউব ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের আশিক ভাইয়া আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা পুরো হ্যান্ডনোট তৈরি করেছেন নৈতিকতার। ওইটার লিঙ্কটা আমি আপলোড করে দিয়েছি, আপনি ফিচার অপশনের মধ্যে পেয়ে যাবেন 12 নম্বর ক্লাসে। ওই ভিডিওটা দেখে নেবেন। নৈতিকতার ওইটাই অ্যানালাইসিস, এর যে কম অ্যানালাইসিস নাই ওখান থেকে, ওইটা সাজেশন মূলক, ওইটা থেকে পড়লেই হয়ে যাবে। এখন আমরা আসি আজকে আসলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, দেন ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, ভাষা, বর্ণ, ধ্বনি। এই একটা জিনিস এখানকার মধ্যে বোঝানো জিনিসের মধ্যে, মুখস্থর জিনিসের মধ্যে ভাষা বিষয়ক গ্রন্থ যেটা রয়েছে, এই জায়গাটা আমাদের নিজের পড়তে হবে। বিষয়ক গ্রন্থ অর্থাৎ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি, তারপরে ব্যাকরণ মঞ্জুরি কে লিখেছেন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার লেখা। সো এরকম যে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে মাঝে মাঝে কোশ্চেন হয়, এগুলো আমাদের পড়ে নিতে হবে। এখন আসি আমরা যে এই যে ভাষা, বর্ণ, ধ্বনি, এগুলা থেকে সাধারণত কি ধরনের কোশ্চেন হয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় যে জায়গাটা রয়েছে, এখানে শুধুমাত্র আলোচ্য বিষয় কয়টি এরকম প্রশ্ন আসে, কয়টি। দেন প্রশ্ন আসে এখান থেকে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে যে কোনো একটা টপিকের নাম দিয়ে দেবে, সাপোজ সমাস অথবা সন্ধি, এরকম করে নাম দিয়ে বলবে এটা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। অর্থাৎ বাংলা ব্যাকরণের যে 4টি আলোচ্য বিষয় রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা আসে। এই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে সমাস কোথায় আলোচনা করা হয়, এই ধরনের কোশ্চেন আসে। এরপরে ভাষা, বর্ণ, তারপরে ধ্বনি যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে ভাষার ইতিহাস থেকে একদমই প্রশ্ন কম আসে, একদম শুধু জানার জন্য আমরা জেনে রাখবো। তবে ভাষার রূপান্তর অর্থাৎ সাধু ও চলিত ভাষা, সাধু ও চলিত, এই সাধু ও চলিত ভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো প্লাস সাধু থেকে চলিত, চলিত থাকে অর্থাৎ চলা এর চলিত রূপ কি, অথবা তুলায়ের চলিত রূপ কি, এই ধরনের তুলায়ের চলিত রূপ কি, তারপর শুকনা এর চলিত রূপ কি, এই ধরনের যে জায়গাগুলো আছে সাধু এবং চলিত কয়েকটা করে আপনাদের ওয়ার্ড দেয়া আছে, এই কনভার্সন গুলা থেকে প্রশ্ন আসে। আর বর্ণ এবং ধ্বনি যদি বলি, তাহলে বর্ণ এবং ধ্বনি থেকে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বর, ব্যঞ্জন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এরপরে এটার বেসিক কিছু কথাবার্তা আছে এগুলা থেকে। এরপরে সবচেয়ে বেশি আসে বর্গীয় ধ্বনি থেকে, বর্গীয় ধ্বনি। এরপরে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ এবং বিভিন্ন বর্ণের নাম, বিভিন্ন ধরনের বর্ণের নাম, বিভিন্ন ধরনের বর্ণের নাম। এই কয়েকটা জিনিস থেকে প্রশ্ন আসে। বিভিন্ন ধরনের বর্ণের নাম বলতে কি, নিচের কোনটি অনুনাসিক বর্ণ, নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি, অথবা নিচের কোনটি অন্তস্থ বর্ণ, এই ধরনের যে জিনিসগুলো আছে, এই 3টা অধ্যায় থেকে মূলত এই ধরনের কোশ্চেন গুলোই আসে। এর বাইরে তেমন কোনো কোশ্চেন এখান থেকে আসে না। এখন আমরা ম্যাজিক্যাল ওয়েতে খুব শর্টকাটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। আপনারা একটু যদি মনোযোগ দেন, হোপফুলি এই অধ্যায়গুলো নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। কি ধরনের কোশ্চেন হয় আমরা দেখে নিয়েছি, এখন চলেন আমরা শুরু করি। প্রথমে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কিভাবে মনে রাখবো? একদম শর্টকাট, আমরা একটা কথা মনে রাখবো, শেষ, অপরাধ। এইটুক কথা মনে রাখবো। এই অপরাধ মনে রাখলে আমাদের ক্লাস শেষ, মানে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় শেষ। অপরাধতে কি হয়? অতে হয় অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। পতে হয় পদক্রম, পদক্রম। রাতে হয় রূপতত্ত্ব, রূপতত্ত্ব। এবং ধতে হয় ধ্বনিতত্ত্ব,
ধ্বনি তত্ত্ব। এই চারটা জিনিস মনে রাখলেই আমাদের কাজ শেষ। এখন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। কি কি? অর্থতত্ত্ব, পদক্রম, রূপতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব। এই যে পদক্রম যে রয়েছে, এই পদক্রমের আরেকটা সিনোনিম আছে যেটাকে বলা হয় হচ্ছে বাক্যতত্ত্ব। ওকে, যেটা ওর পদক্রম সেটাই হচ্ছে বাক্যতত্ত্ব। আমার নামই সাবিদুজ্জামান, আমার নামই দীপ্ত। সেম ওয়েতে রূপতত্ত্বটাকে বলা হয় আবার শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। ওকে, সো এই যে শব্দতত্ত্ব এবং হচ্ছে বাক্যতত্ত্ব, এখন অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে পদক্রমেই বাক্যতত্ত্ব, নাকি রূপতত্ত্বটাই হচ্ছে বাক্যতত্ত্ব, নাকি রূপতত্ত্ব শব্দতত্ত্ব, নাকি পদক্রম শব্দতত্ত্ব। এই চারটার মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হয়। আমরা এটা মনে রাখবো এইভাবে, এই জায়গাটা মনে রাখবো আমরা বাপ দ্বারা মনে রাখবো। বাপ মানে কি? যেটাই বাক্যতত্ত্ব সেটাই পদক্রম। আর এই জায়গাটাকে মনে রাখবো আমরা হচ্ছে রুশ দ্বারা। রুশ মানে হচ্ছে যেটাই রূপতত্ত্ব সেটাই হচ্ছে শব্দতত্ত্ব। এতটুকু জায়গা ক্লিয়ার হলে একটু বলেন আমাকে ক্লিয়ার, তারপরে আমরা ফার্দার আলোচনাগুলো করছি যে কোন টপিকগুলো আসলে কোথায় আলোচিত হয়। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। এক কথায় মনে রাখবো অপরাধ। অতে হচ্ছে অর্থতত্ত্ব, পতে পদক্রম, রাতে হচ্ছে রূপতত্ত্ব এবং ধতে হচ্ছে ধ্বনিতত্ত্ব। একটু আর্লি আমাকে রেসপন্স করেন যে এইটুকু জায়গা ক্লিয়ার কিনা। আর্লি তাড়াতাড়ি। আপনারা কি দেখছেন? বর্ণমালা সবগুলো বর্ণ মিলে যেটা তৈরি হয় সেটাই বর্ণমালা, আর বর্ণ তো আলাদা আলাদা, পৃথক পৃথক। ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনায় আসবো ভাই, টেনশনের কিছু নাই। ক্লিয়ার? আচ্ছা, একটু আর্লি কমেন্ট করবেন। তাহলে এখন আসি কোন টপিকটাতে আসলে কি কি আলোচনা করা হয়। সবার প্রথম হচ্ছে অর্থতত্ত্ব। কোনো কিছুই না, আপনি যেখানেই দেখবেন যে থয়রেপ কথাটা আছে, এই থয়রেপ কথাটা যেখানে আলোচনা হয় সেগুলো সবই হচ্ছে অর্থতত্ত্বের আলোচনার বিষয়। ওকে, কি কি দেখেন এখন, এগুলো হচ্ছে বাচ্চার্থ, তারপর হচ্ছে মুখ্যার্থ, গৌণার্থ, শব্দের অর্থ, এরপরে হচ্ছে সমার্থক শব্দ, এরপর বিপরীত শব্দ, এগুলো সবগুলোই হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হয়। এখন আপনি বলতে পারেন ভাই বিপরীতে তো থয়রেপটা নাই, এই যে থয়রেপ সবখানে আছে, থয়রেপ নাই। মনে রাখবেন বিপরীতের কিন্তু অন্য নাম হচ্ছে বিপরীতার্থক শব্দ। ওকে, এই জন্য হচ্ছে এগুলো সবগুলাই হচ্ছে আমাদের কোথায় আলোচনা করা হয়? অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এর মধ্যে আরো আছে হচ্ছে শব্দের অর্থ বিচার, তারপরে দেখবেন বাক্যের অর্থ বিচার, এগুলো সবই হচ্ছে আমাদের অর্থতত্ত্বের আলোচনার বিষয়। তাহলে সোজা বাংলা কথায় আমরা যেখানে দেখবো থয়রেপ আছে বা অর্থ কথাটা আছে, সেগুলোই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। একটা ব্যতিক্রম আছে এখানে শুধু, সেটা হচ্ছে বাগধারা হচ্ছে আমাদের সাধারণত অর্থতত্ত্বে আলোচনা করা হয়। কোনো কারণে অর্থতত্ত্ব না থাকলে এটা আমরা বাক্যে তত্ত্বে দেবো, কিন্তু এমনিতে জেনারেল ওয়েতে বাগধারার যেহেতু অর্থটাই মেইন, এই জন্য হচ্ছে বাগধারাটাকে আমাদের অর্থতত্ত্বে আলোচনা করা হয়। হোপফুলি এইটুকু জায়গা আপনারা ক্লিয়ার। ওকে, তাহলে অর্থতত্ত্ব কি জিনিস? অর্থতত্ত্ব হচ্ছে যে জিনিসগুলোতে থয়রেপ থাকবে সাধারণত, ওই টপিকগুলো হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। এখন আসি আমরা হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব কি জিনিস? ধ্বনিতত্ত্বে কোন কোন জিনিসগুলো আলোচনা করা হয়? এখন ধ্বনি কি জিনিস বলেন তো? ধ্বনি হচ্ছে সেই সকল জিনিস বা সাউন্ড যেগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, যে কোনো ধরনের সাউন্ডই হচ্ছে ধ্বনি। তার মানে ধ্বনির সাথে রিলেটেড। আবার ধ্বনিটাকে যদি আমরা হচ্ছে বোর্ডের মধ্যে লিখি বা খাতার মধ্যে লিখি, সেটাই হচ্ছে বর্ণ। অর্থাৎ মৌখিকভাবে আমরা কোনো কিছু বললে সেটা ধ্বনি, এবং সেটা লিখিত রূপে হচ্ছে বর্ণ। তাহলে এই যে ধ্বনি এবং বর্ণ, যে কোনো রিলেটেড জিনিসগুলোই সবগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। মুখ দিয়ে আমরা যেগুলো উচ্চারণ করি এবং যেগুলো লিখি, সেগুলোই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে কি কি আছে এগুলা? প্রথম কথাই হচ্ছে ধ্বনি। অবশ্যই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি লিখলেই হয়ে যায় বর্ণ, অতএব বর্ণ হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আছে ধ্বনি পরিবর্তন। যেহেতু ধ্বনি পরিবর্তন হচ্ছে ধ্বনির সাথে রিলেটেড, তার মানে ধ্বনি পরিবর্তন হচ্ছে আমাদের কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। এরপরে নত্যবিধান, সত্যবিধান, নত্য এবং মূর্ধন্য সত্যবিধান, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এখন বলতে পারেন যে ভাই নত্যবিধান সত্যবিধান কেন ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়? কারণ ন ধ্বনির ব্যবহার এবং স্বধ্বনির ব্যবহার নিয়ে কিন্তু নত্যবিধান সত্যবিধান, যে কখন ন উচ্চারণ হবে, মূর্ধন্য হবে, কখন মূর্ধন্য স হবে, দুইটাই হচ্ছে ধ্বনি বা বর্ণ রিলেটেড। এই জন্য এখানে হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে যে জায়গাটা আমাদের আছে সেটা হচ্ছে সন্ধি। সন্ধি অবশ্যই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ সন্ধি মানে হচ্ছে
ধ্বনির মিলন। ওকে, ধ্বনিতে ধ্বনিতে যে মিলন সেগুলাই হচ্ছে সন্ধি। তার মানে সন্ধি কিন্তু শব্দের মিলনের কথা বলেনি, এগুলা হচ্ছে ধ্বনির। হ্যাঁ, ইংলিশ সিনোনিমটা আপনি জাস্ট দেখে নিতে পারেন ভাইয়া। ইংলিশ ওইভাবে আসে না, একটা দুইটার পরীক্ষায় আসছিল, আপনারা ফোনোলজি মানে যে ধ্বনিতত্ত্ব বা মরফোলজি মানে শব্দতত্ত্ব, এটা একটু ইংলিশটা দেখে নিতে পারেন। একে আহামরি ইম্পর্টেন্ট না, আপনারা ইংলিশ নামগুলো একটু দেখে নিতে পারেন, বা বাক্যতত্ত্বের নাম যেমন সিনটেক্স বা হচ্ছে পদক্রম, ওইরকম আর কি। তো ধ্বনিতত্ত্বে তাহলে আলোচনা বিষয় কি কি কি? ধ্বনি এবং বর্ণ, ধ্বনির সাথে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে যেগুলো খাতায় লেখা যায় সেগুলো হচ্ছে বর্ণ, তারপর ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন, অর্থবিধান, শর্তবিধান, সন্ধি। সন্ধির কিন্তু আমরা সংজ্ঞা জানি, ধ্বনিতে ধ্বনিতে যে মিলন সেটা হচ্ছে সন্ধি। সন্ধি কিন্তু দুইটা শব্দের মিলন না, দুইটা ধ্বনির মিলন হয়, এই জন্য সন্ধি। এরপরে আসতে হচ্ছে ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনির উচ্চারণ, ধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান, আর হচ্ছে ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ প্রণালী, এগুলো সবই হচ্ছে আমাদের কিসে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে এখন পর্যন্ত আমরা দুইটা জিনিস ক্লিয়ার হলাম, একটা হচ্ছে বাক্যতত্ত্ব আর একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। বাক্যতত্ত্বে সাধারণত থয়রেপ যুক্ত যেগুলো টপিক আছে আমাদের সেগুলোই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যতিক্রম কেজে আছে শুধুমাত্র বাগধারা। বাগধারা প্রধানত বাক্যতত্ত্বে আলোচনা করা হয়, যদি উত্তরে না থাকে তাহলে আমরা দেবো হচ্ছে অর্থতত্ত্বে আলোচনা করা হয় তাহলে দেবো হচ্ছে আমরা বাক্যতত্ত্ব। এবার আসি আমরা হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্য তত্ত্ব, অথবা এটার আরেকটা নাম হচ্ছে পদক্রম, পদক্রম, সিনট্যাক্স। ওকে, বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন বাক্যতত্ত্ব বা পদক্রমে বাক্যের সাথে যা যা রিলেটেড আছে সবকিছু আলোচনা করা হয়। এখন বাক্যের সাথে কি কি আলোচনা করা আছে? প্রথমে আসা হচ্ছে বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ। তারপরে আসা হচ্ছে বাক্যের রূপান্তর, বাক্যের রূপান্তর, রূপান্তর। এখানকার মধ্যে তারপরে হচ্ছে আছে পদ পরিবর্তন, পদ পরিবর্তন। পদ পরিবর্তন কিন্তু পদের শুধুমাত্র পদ প্রকরণ বলে নাই, পদ পরিবর্তন এখানে বলেছে। পদ প্রকরণ যেহেতু একটা একটা করে ওয়ার্ড, তাহলে ওইটার ব্যাপারটা আলাদা, কিন্তু পদ পরিবর্তন করতে গেলে আমাদের একটা বাক্যর কিন্তু প্রয়োজন হয়, এই জন্য পদ পরিবর্তনটা কিন্তু আমাদের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। ওকে, তারপরে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে জ্যোতিচিহ্ন, জ্যোতির্চিহ্ন, জ্যোতিচিহ্ন কিন্তু আমাদের বাক্যতত্ত্বের আলোচনা বিষয়, কারণ আমাদের একটা বাক্য লিখতে গেলেই কিন্তু জ্যোতিচিহ্নগুলো, কমা, দাঁড়ি এগুলো ব্যবহার করা হয়, এই জন্য জ্যোতিচিহ্নটা সাধারণত বাক্যতত্ত্বে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে উক্তি বা বাচ্য, উক্তি বা বাচ্য, এই বাচ্যও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ হচ্ছে একটা উক্তি পুরো বাক্য দিয়েই হচ্ছে প্রকাশ করা হয়, এই জন্য উক্তিও হচ্ছে আমাদের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম যে অপরাধ, অর্থতত্ত্ব, পদক্রম, রূপতত্ত্ব আর হচ্ছে ধ্বনিতত্ত্ব। এর মধ্যে অর্থতত্ত্বের মধ্যে সবগুলোতে থয়রেপ থাকবে, তারপরে হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে এই যে বাক্য রিলেটেড সবকিছু থাকবে, এবং ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি এবং বর্ণ রিলেটেড যেগুলো আছে সেগুলো থাকবে। আপনাদেরকে এখান থেকে প্রশ্ন হবে এইভাবে, জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? অথবা হচ্ছে আপনার হবে হচ্ছে বাক্য প্রকরণ বা বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? আর একটাই আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে শব্দতত্ত্ব বা হচ্ছে রূপতত্ত্ব, মরফোলজি, শব্দ তত্ত্ব। এখন শব্দতত্ত্ব কি বা রূপতত্ত্ব কি? এই যে আমরা তিনটা এখন পর্যন্ত যে পড়েছি, ধর্ম কি কি গেল আমাদের? অর্থতত্ত্ব, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব, আর হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব। এই তিনটাতে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে এগুলা বাদে যাবতীয় যা কিছু রয়েছে অন্য অন্য বাংলা ব্যাকরণের টপিক সবগুলোই হচ্ছে আমাদের এই রূপতত্ত্বে আলোচনা করা হয় বা হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হয়। এখন কি কি আছে আমাদের? এখানে আছে শব্দ আছে, দ্বিরুক্ত শব্দ আছে, দ্বিরুক্ত শব্দ আছে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে লিঙ্গ, বচন, সমাস, কারক, লিঙ্গ, বচন, সমাস, কারক, কারক বিভক্তি। তারপরে হচ্ছে আছে ধাতু, পদ প্রকরণ, ধাতু, পদ। পদ কেন? কারণ পদ একটা করে কিন্তু শব্দ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো কিন্তু একটা একটা করে শব্দ, এই জন্য হচ্ছে পদ প্রকরণ এখানে। তারপর ক্রিয়ার কাল, তারপর হচ্ছে পুরুষ, এগুলো সবই হচ্ছে কোথায় আলোচনা করা হয়? শব্দতত্ত্বে আলোচনা করা হয়। ওকে, কারক, সাধারণত কারক হচ্ছে শব্দতত্ত্ব আলোচনা করা হয়, কিন্তু কারকটা একটু ব্যতিক্রম আছে, যদি শব্দতত্ত্ব উত্তর না থাকে তাহলে কারককে আমরা বাক্যতত্ত্বেও দাগাতে পারি, বাক্যতত্ত্ব। তাহলে কারক আর হচ্ছে বাগধারা, এই দুইটা একটু ব্যতিক্রম, এই দুইটা আমাদের স্পেশাল ভাবে মনে রাখতে হবে। তাছাড়া কোনোখানেই কোনো ঝামেলা নাই। অর্থতত্ত্ব তো শুধু থয়রেপ দেখলেই আমরা মুহূর্তের মধ্যে দাগিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যাই নাই। তারপর হচ্ছে ধ্বনিতত্ত্বতে আমরা হচ্ছে ধ্বনি এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে সেগুলো দাগিয়ে ফেলতে পারবো। এরপরে হচ্ছে আমাদের
বাক্যতত্ত্বের মধ্যে বাক্য রিলেটেড সবকিছু, আর ওই তিনটা বাদে যা কিছু থাকবে সবকিছু আমাদের এই শব্দতত্ত্বে আলোচনা করা হবে। হোপফুলি এইটুকু জায়গায় আপনারা ক্লিয়ার। আমরা একটু টেনে যাই, কারণ হচ্ছে আজকের পড়াশোনার টপিকগুলো হচ্ছে অনেক। এখন আসি আমরা আমাদের যে জিনিসটার মধ্যে প্রচুর পরিমাণ কনফিউশন কাজ হয়, সেই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করি আজকের পর। হোপফুলি আর আপনাদের প্রবলেম হবে না। উপাদান এবং উপকরণ সংক্রান্ত সমস্যা। উপাদান ও উপকরণ সংক্রান্ত সমস্যা। উপাদান এবং উপকরণ সংক্রান্ত সমস্যা, যে বাক্যের ক্ষুদ্রতম একক কি, বাক্যের উপাদান কোনটি, বাক্যের উপকরণ কোনটি, শব্দের উপাদান কোনটি, শব্দের ক্ষুদ্রতম একক কি, শব্দের বৃহত্তম একক কি, এটা নিয়ে একদম হিউজ আমাদের কনফিউশন থাকে। এই কনফিউশন গুলো আজকের পর থেকে আর হবে না। আমরা জানি মুখ দিয়ে কোনো কিছু বললেই হয় সেটা হচ্ছে ধ্বনি, আর এটাকে যদি আমরা লিখি খাতার মধ্যে সেটা হয়ে যায় হচ্ছে বর্ণ। ওকে, ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। তো ধ্বনি আর বর্ণ, একাধিক ধ্বনি এবং বর্ণ মিলে কি হয় আমাদের, আমরা জানি শব্দ হয়। ওকে, শব্দ। এরপরে হচ্ছে কয়েকটা শব্দ মিলে হচ্ছে আমাদের হয় হচ্ছে বাক্য। এরপরে হচ্ছে বাক্যের সমষ্টি বা বাক্যের সমন্বয় আমাদের আলটিমেটলি হয় হচ্ছে ভাষা, তাই তো? এইটাই হচ্ছে সিকোয়েন্স। তাহলে ধ্বনি বা বর্ণ, তারপরে শব্দ, তারপরে বাক্য, তারপরে হচ্ছে ভাষা। এখন এখান থেকে উপরের দিকে আমরা লিখবো হচ্ছে উপাদান অথবা লিখবো হচ্ছে মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক। উপাদান, মূল উপাদান বা ক্ষুদ্রতম একক। আর নিচের দিকে লিখবো হচ্ছে উপকরণ অথবা মূল উপকরণ অথবা হচ্ছে একক, শুধু একক, অথবা হচ্ছে বৃহত্তর একক। এই যে আমরা এইটুকু জায়গা লিখলাম, আজকের পর থেকে আর কোনো ধরনের কনফিউশনের কোনো জায়গা থাকলো না। ওকে, হ্যাঁ, কিন্তু বাগধারা মেইনলি আপনারা জেনে রাখবেন, বাগধারা অবশ্যই এবং অবশ্যই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু কোনো কারণে যদি অর্থতত্ত্ব না থাকে সেই ক্ষেত্রে বাক্যতত্ত্ব দিবেন আপনারা। এখন আসেন, এই যে এই রিলেটেড যে কোনো প্রবলেম আসলে আমাদের খুব শর্টকাটে হচ্ছে আমাদের জাস্ট এরকম অ্যান্সার হবে, এখান থেকে এখানে তুলে দেবেন, এখান থেকে এখানে তুলে দেবেন, এখান থেকে এখানে তুলে দেবেন, এবং এইখান থেকে আলটিমেটলি হবে এখানে নামায় দিবেন, অ্যান্সার শেষ। মানে হচ্ছে সকল ধরনের কনফিউশন ক্লিয়ার। কিভাবে? আমার যদি আসে যে ভাষার ক্ষুদ্রতম একক কি, উত্তর হবে ধ্বনি বা বর্ণ। বাক্যের মূল উপাদান কি, উত্তর হবে ধ্বনি বা বর্ণ। বাক্যের উপাদান কি, ধ্বনি বা বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। শব্দের উপাদান কি, ধ্বনি বা বর্ণ। শব্দের মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। শব্দের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি বা হচ্ছে উপাদান কি, ধ্বনি বা বর্ণ। তার মানে এই তিনটার মধ্যে যে কোনো একটার যদি উপাদান জানতে চাই, অথবা মূল উপকরণ জানতে চাই, অথবা ক্ষুদ্রতম একক জানতে চাই, উত্তর হবে ধ্বনি বা বর্ণ। একেবারে সহজ কথা। আর যদি উপকরণ জানতে চাই, সেই ক্ষেত্রে উত্তরগুলো হবে আমাদের এইরকম উত্তরগুলো হবে। উত্তরগুলো কেমন হবে? আমাকে জানতে চাইলো যে ভাষার বৃহত্তম একক কি, উত্তর হবে তার আগেরটা বাক্য। অথবা ভাষার একক কি, বাক্য। অথবা ভাষার মূল উপকরণ কি, উপাদান না কিন্তু, এবার বলছে উপকরণ। মূল উপকরণ কি, বাক্য। ভাষার উপকরণ কি, বাক্য। অথবা জানতে চাইলো বাক্যের বৃহত্তর একক কি, শব্দ। বাক্যের মূল উপকরণ কি, শব্দ। বাক্যের উপকরণ কি, শব্দ। এরপরে শব্দের উপকরণ কি, ধ্বনি বা বর্ণ। শব্দের বৃহত্তর একক কি, ধ্বনি বা বর্ণ। শব্দের একক কি, ধ্বনি বা বর্ণ। শব্দের মূল উপকরণ কি, ধ্বনি বা বর্ণ। এই হচ্ছে আমাদের একদম কনফিউশন ক্লিয়ার করা জিনিস। তাহলে আমাদের যদি উপাদান বা উপকরণ সংক্রান্ত কোনো তথ্য আজকে থেকে আসে, আমাদের ইনশাল্লাহ এই ছকটা মুখস্থ থাকলে আর কোনো কিছু হবে না। আমরা জানি শব্দ বা বর্ণ বা ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একটা জিনিস, এর থেকে গঠিত হয় কয়েকটা বর্ণ নিয়ে গঠিত হয় শব্দ, কয়েকটা শব্দ নিয়ে বাক্য, বাক্যর সমন্বয় হয় ভাষা। এখন এগুলো সবগুলো এই তিনটা সম্পর্কে উপাদান, মূল উপাদান, ক্ষুদ্রতম একক যাই হোক চাক না কেন, উত্তর হবে ধ্বনি বা বর্ণ। আবার এই যে শব্দ, বাক্য, ভাষা এগুলো সম্পর্কিত যদি উপকরণ চাই, অথবা মূল উপকরণ চাই, অথবা একক চাই, অথবা বৃহত্তর একক চাই, তাহলে উত্তর হবে হচ্ছে এর আগেরটা। এটাই হচ্ছে সুপার শর্ট টেকনিক। এর চেয়ে ভালো টেকনিক আর মনে হয় কোথাও নাই। আপনারা খুব শর্টকাটে এখান থেকে একদম কনফিউশন ক্লিয়ার করে কিন্তু আপনারা ব্যাপারটাকে কি করতে পারবেন, আয়ত্তে করতে পারবেন। এখন আমরা চলে যাব হচ্ছে মেইন ইয়াতে, যে হোপফুলি এই জায়গাটা আপনারা ক্লিয়ার। এই জায়গাটা হচ্ছে আপনারা খাতার মধ্যে তুলে রাখলে এরপর থেকে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েশন হবে না। তবে এর বাইরে দুই তিনটা কথা একটু লিখে রাখবেন, যে এই দুই তিনটা কথা থেকে প্রায় সময় হচ্ছে প্রশ্ন হয় আমাদের। সেটা হচ্ছে ভাষার মৌলিক উপাদান বলে একটা কথা আছে, এটা লিখে রাখেন যে ভাষার
মৌলিক উপাদান, মৌলিক উপাদান, এই ভাষার মৌলিক উপাদান হচ্ছে আমাদের শব্দ। এরপরে আসে হচ্ছে অনেক সময় যে ভাষার প্রাণ বলা হয় কাকে, ভাষার প্রাণ, ভাষার প্রাণ বলা হয় বাক্যকে, সুন্দর সুন্দর বাক্য দিয়ে কিন্তু ভাষা হয়। আর হচ্ছে ভাষার ইট বলা হয় কাকে, ভাষার ইট, ভাষার ইট হচ্ছে শব্দ। এই তিনটা ইনফরমেশন আলাদাভাবে একটু লিখে রাখবেন যে ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ, ভাষার প্রাণ বলা হয় হচ্ছে বাক্যকে, আর যেটা পড়লে আপনার সুবিধা হয় কোনো সমস্যা নাই, আপনি অগ্রদূতও পড়তে পারেন, বাংলা ব্যাকরণও পড়তে পারেন, তবে অগ্রদূতে পড়ে পড়ে বাংলা ব্যাকরণ শেখা যায়, এটা সুন্দর। আর বাংলা ব্যাকরণ বইগুলোর মধ্যে অনেক কঠিন কঠিন ভাষায় বাংলা ব্যাকরণ লেখা, ওগুলো বোঝা যায় না এত ভালো। তবে এক্সাম্পল গুলো অবশ্যই আপনি বাংলা ব্যাকরণ বই থেকে পড়ে নিতে পারেন 9-10 এর। আপনি হয়তো টপিক ক্লিয়ার করতে পারেন অগ্রদূত থেকে, তারপরে এক্সাম্পল কি কি, যেমন সমাস পড়লেন আপনি, ধরেন কর্মধারয় সমাস পড়লেন, কর্মধারয় সমাস পড়া শেষ হলে বোর্ড বইয়ের মধ্যে আসলে কর্মধারয় সমাসের কোন কোন উদাহরণগুলো আছে এগুলো দেখতে পারেন, কারণ ওইখানকার উদাহরণ হুবহু অনেক সময় পরীক্ষায় কমন আসে। এই গেল হচ্ছে আমাদের ইয়া। এখন আসি আমরা বর্ণ ও ধ্বনি নিয়ে। ধ্বনি কি আমি একটু আগেই বললাম যে আমরা মুখ দিয়ে যেটা উচ্চারণ করি, কোনো একটা সাউন্ড আ আ ক খ, এগুলো হচ্ছে সবই হচ্ছে ধ্বনি। ওকে, এখন এটাকেই যদি আমি খাতার মধ্যে লিখি, এইভাবে যদি লিখি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে বর্ণ। এখন এই যে বর্ণ যে আছে, বর্ণ আমাদের প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই যে 50টা বর্ণ আমাদের রয়েছে, এই বর্ণগুলো 50টা বর্ণ একত্রে বলা হয় হচ্ছে বর্ণমালা। ওকে, সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। বর্ণ হচ্ছে 50টা, বর্ণমালা সবগুলো সমন্বয়। এই 50টা বর্ণের মধ্যে আমরা জানি স্বরবর্ণ আছে হচ্ছে আমাদের 11টা, আর ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 39টা। এটা হচ্ছে বর্ণের মেইন প্রকারভেদ। তবে মাত্রার উপর ভিত্তি করে বর্ণকে আবার 3 ভাগে ভাগ করা যায়। মাত্রা মানে হচ্ছে উপরের যে দাগটা থাকে এটার উপর ভিত্তি করে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে পূর্ণমাত্রা, দেন হচ্ছে অর্ধমাত্রা, দেন হচ্ছে মাত্রাহীন। মাত্রাহীন পূর্ণমাত্রা কোনগুলো? পূর্ণমাত্রা হচ্ছে যেখানে হচ্ছে সম্পূর্ণ বর্ণটার উপর মাত্রা আছে, যেমন স্বরেও যদি আমরা লিখি তাহলে স্বরেও পুরাটার উপর কিন্তু মাত্রা আছে, এইগুলোকে বলা হয় পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা বর্ণ সংখ্যা, অনেক সময় এই সংখ্যাটাকে জানতে চাই, সংখ্যা কত, এটা হচ্ছে 32টা, এটা হচ্ছে 8টা, আর এটা হচ্ছে 10টা, এই টোটাল 50টা। মনে রাখবেন শর্টকাটে, একটা পূর্ণবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে, বলবেন থাপড়ায় তোর 32টা দাঁত ফেলাই দেবো, এটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের যেহেতু 32টা দাঁত, তার মানে পূর্ণবর্ণ হচ্ছে 32টা। অর্ধ এবং মাত্রাহীন এই দুইটার মধ্যে কনফিউশন কাজ করে যে অর্ধ 8টা নাকি মাত্রাহীন 8টা। এই অটা দেখতে আয়ের মতো না, তাহলে 8, অতে হচ্ছে 8, আপনারা মনে রাখবেন এই অ দিয়ে 8, তার মানে অর্ধমাত্রা হচ্ছে 8টা, আর বাকি যে 10টা আছে সেটা মাত্রাহীন, খুব স্বাভাবিক ভাবে। এখন পূর্ণমাত্রার মধ্যে আবার স্বরবর্ণ কয়টা আছে, ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, অর্ধমাত্রার মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, মাত্রাহীনের মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, অনেক সময় রেয়ার কেসে প্রশ্ন আসে, আপনারা একটু দেখে রাখবেন। যেমন হচ্ছে পূর্ণমাত্রার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে স্বরবর্ণ যে আছে, স্বরবর্ণের মধ্যে স্বরবর্ণ আছে হচ্ছে 6টা, আর ব্যঞ্জন বর্ণ আছে 26টা, 6 আর 26 মিলে হচ্ছে 32। এখানকার মধ্যে হচ্ছে অর্ধমাত্রা কি বলে, স্বরবর্ণ আছে হচ্ছে 1টা, ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 7টা, এই হচ্ছে 8টা, আর মাত্রাহীনের মধ্যে হচ্ছে 4টা আর 6টা, এই হচ্ছে 10টা। ওকে, এটা হচ্ছে এইভাবে করে অনেক সময় প্রশ্নের মধ্যে আসে, তবে রেয়ার কেসে মূলত আমাদের এই সংখ্যাগুলোই চাই। এখন আসি, এই যে স্বরবর্ণগুলো আছে এবং ব্যঞ্জন বর্ণগুলো আছে, এদের কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে। এই স্বরবর্ণগুলো স্বরেও, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, এগুলাকে সংক্ষিপ্ত রূপ আছে। যেমন স্বরেও এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, তবে স্বরে আয়ের সংক্ষিপ্ত রূপ কিন্তু আকার, আমরা জানি সবাই। রস্বইয়ের সংক্ষিপ্ত রূপ কিন্তু হিস্যিকার। তো এরকম ভাবে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপগুলো আছে এদেরকে বলা হয় হচ্ছে কার, আর ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে এদেরকে বলা হয় হচ্ছে ফলা। আমাদের হচ্ছে 10টা কার আছে আর ফলা আছে হচ্ছে 6টা। 11টা বর্ণের মধ্যে 10টারই কার আছে, শুধুমাত্র স্বরেও এই বর্ণটার কোনো কার নাই, এই জন্য এটাকে বলা হয় নীলিন বর্ণ। ওকে, কার আর হচ্ছে ফলা, এই কারগুলা আকার, ইকার, হিস্যিকার, হুস্যকার, রস্যকার, দীর্ঘকার, আপনারা জানেনই এগুলা আছে। ফলার মধ্যে আমাদের 6টা ফলা পাওয়া যায়, আমরা এইভাবে মনে রাখবো যে মন, হ, জ, ব, র, লা। মন হজবরলা, আমাদের প্রেম প্রীতি করলে কি হয়, মন হজবরলা হয়ে যায় না? এই মন হজবরলা শুধু হটা কেটে দেবেন, মন জবরলা, এগুলা হচ্ছে আমাদের 6টা ফলা। ম ফলা, ন ফলা, জ ফলা, ব ফলা, র ফলা, ল ফলা। অর্থাৎ কোনো কারণে যদি প্রশ্ন আসে নিচের কোনটি ফলা নয়, এই কয়েকটা ফলা বাদে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ফলা নয়। এই হচ্ছে আমাদের বর্ণ সংক্রান্ত কথাবার্তা। এখন যদিও আমরা জানি যে বর্ণ টোটাল 50টা, কিন্তু আমাদের ধ্বনি কিন্তু কম। ধ্বনি কিন্তু আমাদের 37টি। ধ্বনি কি
ধ্বনি হচ্ছে ওই যে বর্ণগুলা যে মুখে বললে যা হয়। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলোর উচ্চারণ একই রকম রিপিটেড আছে, ওগুলাকে আর আলাদাভাবে ধ্বনি বলা হয় না, সেগুলা হচ্ছে একটাই ধ্বনি ধরা হয়। যেগুলোর উচ্চারণ একরকম সেগুলাকে একটাই ধ্বনি ধরা হয়। এই জন্য বর্ণ যদিও 50টা কিন্তু ধ্বনি 37টা। এই 37টা ধ্বনির মধ্যে হচ্ছে স্বরধ্বনি আছে 7টা এবং আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে হচ্ছে 30টা। এই হচ্ছে টোটাল 37টা ধ্বনি। কোনো কোনো জায়গায় ধ্বনি দেয়া আছে 41টা, তবে বেশি গ্রহণযোগ্য হচ্ছে 37টা। যদি কোনো কারণে 37টা অপশনের মধ্যে না থাকে তখন আপনারা ধ্বনি কয়টি যদি আসে 41টি দাগাবেন, কিন্তু এমনিতেই ধ্বনি হচ্ছে 37টা। তাহলে এই হচ্ছে বর্ণ এবং ধ্বনি সংক্রান্ত একদমই বেসিক কথাবার্তা এবং হোপফুলি আপনারা ক্লিয়ার। এখন আসি, এই যে আমাদের বর্ণগুলা বা ধ্বনিগুলা যে আছে 50টা, এই 50টা ধ্বনির মধ্যে স্পেশাল কিছু ধ্বনি আছে যেগুলা থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এই স্পেশাল ধ্বনিগুলা কি? এই স্পেশাল ধ্বনিগুলাকে বলা হয় হচ্ছে বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি। 25টা টোটাল বর্গীয় ধ্বনি আছে। এই 25টা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে আসে। এই 25টা ধ্বনি কি কি? ক থেকে ম পর্যন্ত যে 25টা আছে, এই 25টা ধ্বনি বা বর্ণ এদেরকে বলা হয় স্পর্শ ধ্বনি বা বর্গীয় ধ্বনি বা বর্ণ, যেটাই বলেন না কেন। এখন এটাকে বর্গীয় কেন বলা হয়? কারণ এই পাশে জড়তা, এই পাশে দত্তা, পাঁচটা 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 করে সব পাশে সমান। আমি যদি লিখি তাহলে এরকম হবে হচ্ছে এটা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম। এই যে বড় দেখেন, এদিক দিয়েও 5টা, এদিক দিয়েও 5টা, এই যে 5টা 5টা 25টা, এই জন্য এদেরকে বলা হয় বর্গীয় ধ্বনি। একটা বর্গের মধ্যে এরা কিন্তু সবগুলা হচ্ছে একটা বর্গের মধ্যে রয়েছে, এই জন্য এদেরকে বলা হয় বর্গীয় ধ্বনি। এখন প্রথম এই প্রত্যেকটা যে বর্গ আছে এদের নাম শুরু হয় হচ্ছে এদের প্রথম বর্ণটা বা প্রথম ধ্বনিটা অনুযায়ী। অর্থাৎ এই বর্গটা যে আছে এটাকে বলবে ক বর্গীয় ধ্বনি। এই বর্গটা যে আছে এটাকে বলা হয় চ বর্গীয়। এটাতে ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়, কচ টত প বলা হয় আর কি এটাকে। ওকে, মজার লবণ একটা হ্যাঁ, মজার লবণ, এটাও পড়া যায়, সুন্দর টেকনিক, যে যেটা পারেন আর কি। এখন আসি ক চ ট ত প। এখন এখান থেকে তাহলে প্রশ্নগুলো কি ধরনের হয়? আপনাদের আসবে উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণগুলোর নাম আসবে। যে উচ্চারণ স্থান অনুযায়ী এই যে প্রথম যে বর্গটা আছে, মানে প্রথম যে সারিটা আছে, এই সারিটাকে বলা হয় হচ্ছে কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। এগুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। এরপরে হচ্ছে আছে কণ্ঠ। কণ্ঠর পরে কি আছে? আমাদের কণ্ঠর পরে পরেই আছে কিন্তু তালু, তাহলে এগুলোকে বলা হচ্ছে তালব্য। আস্তে আস্তে সামনের দিকে আসে। এরপরে কি আছে? মূর্ধা আছে, মূর্ধা, এগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এরপরে কি আছে? মূর্ধার পর আছে দাঁত, তার মানে হচ্ছে এদেরকে বলা হয় দন্ত বর্ণ। আর লাস্টে আছে ঠোঁট, এগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। অর্থাৎ আমাদের ভিতর থেকে ক খ গ ঘ উম এগুলো উচ্চারণ করলে কিন্তু অরিজিনাল উচ্চারণগুলো একদম কণ্ঠ থেকে আসে। তারপর চ ছ জ ঝ বর্গীয় জ ইয়, এগুলা কিন্তু আমাদের তালু থেকে আসে। তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য তা, মূর্ধার জায়গাটা থেকে আসে। তারপর ত থ দ ধ দন্তের ন, এগুলা যেভাবে দাঁতের সাথে না লাগলে এই বর্ণগুলো কখনো উচ্চারণ করা যায় না। এরপর প ফ ব ভ ম, দুইটা ঠোঁট একসাথে না লাগায় কখনো প ফ ব ভ ম উচ্চারণ করা যায় না। তার মানে এখান থেকে প্রশ্ন আসবে আপনার যে ঘ কোন ধরনের ধ্বনি? তাহলে আমাদের বলতে হবে কণ্ঠ ধ্বনি। অথবা প্রশ্ন আসবে নিচের কোনটি তালব্য বর্ণ অথবা তালব্য ধ্বনি? তাহলে এখানকার মধ্যে যে কোনো যদি একটা থাকে আমাদের বলতে হবে সেইটা। এইটার পাশাপাশি হচ্ছে আমাদের অনেক সময় আরো কিছু এক্সট্রা বর্ণ দিয়ে দেয় বা ধ্বনি দিয়ে দেয়, বলে আমাদের যে এগুলা কি বর্গীয়, মানে এটা কি তালব্য বর্ণ নাকি মূর্ধন্য বর্ণ? এরকম কিছু বর্ণ হচ্ছে সজ এবং স্বর। তাহলে স অন্তস্থ জ অন্তস্থ অ, সজ, আর হচ্ছে স্বর, সজ। স্বর হচ্ছে মূর্ধন্য স, বয়বিন্দু র, ডয়বিন্দু র, আর হচ্ছে ঢয়বিন্দু র। এই কয়েকটা হচ্ছে এক্সট্রা ভাবে আমাদের জানতে হবে, কারণ এই এক্সট্রা কয়েকটা বর্ণ অনেক সময় দিয়ে দেয়। সজ আর হচ্ছে স্বর। সজ তালব্য স অন্তস্থ জ অন্তস্থ অ, এগুলো সবই হচ্ছে তালব্য। স্বর মূর্ধন্য স, বয়বিন্দু র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এই তিনটাই হচ্ছে মূর্ধা।
এইগুলার পাশাপাশি এইখান থেকে আরো ইন্টারেস্টিং যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের এই বর্গীয় ধ্বনিগুলোর মধ্যে আমাদের বলে যে নিচের কোনটি ঘোষ ধ্বনি, নিচের কোনটি অঘোষ ধ্বনি, নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি, নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি। এই প্রশ্নগুলো আমাদের প্রচুর পরিমাণে আসে, যেগুলো আমাদেরকে প্রচুর হাঁপায়। এখন ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ কি? অঘোষ ধ্বনি হচ্ছে সেইগুলা যেগুলা উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র বেশি অনুরণিত হয়, মানে হচ্ছে কাঁপাকাঁপি করে আমাদের গলা, সেগুলাকে বলা হয় ঘোষ। যেগুলাতে কম কাঁপাকাঁপি করে সেগুলাকে বলা হয় অঘোষ। আর যেগুলাতে উচ্চারণের সময় অনেক বেশি নিঃশ্বাসের মানে কি বলে বাতাস অনেক বেশি বের হয় সেগুলাকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ, আর ভারী বাতাস বের হয়। আর যেগুলা হচ্ছে বাতাস কম হয় সেগুলোকে বলা হয় অল্প প্রাণ। কিন্তু আমাদের আসলে এই সংজ্ঞার এত ইম্পর্টেন্স নাই। আমাদের মূলত একটা বর্ণ বা ধ্বনি ঘোষ নাকি অঘোষ নাকি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ এইটা ডিটেক্ট করতে হয়। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে অল্প প্রাণ, 2 এবং 4 মহাপ্রাণ, 1 2 হচ্ছে অঘোষ, 3 4 হচ্ছে ঘোষ, এইভাবে মনে রাখি। কিন্তু এই ধরনের এখান থেকে হচ্ছে ওইভাবে মুখস্থ করাটা একটু কষ্টের, অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়। আজকে আমরা একটা টেকনিক শিখবো, যেই টেকনিকটা একদম ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ একদম পানির মতো করে ফেলবে। ওকে, তার আগে বলে রাখি এই 4টা বর্গের মধ্যে, এই যে এই 20টা বর্গের বর্ণের মধ্যে আমাদের ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ জানতে চাই। কারণ এই যে এই 5 নাম্বার যে কলামটা আছে এইটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি অর্থাৎ এদের উচ্চারণ উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলোর উচ্চারণ হচ্ছে নাক দিয়ে হয়। উ, ইয়, ন, ন, ম, এই জন্য এদেরকে বলা হয় নাসিক্য। তবে এই বর্গের মধ্যে 1 2 3 4 এই 4টা কলাম থেকে সাধারণত আমাদের এগুলা জানতে চাই, ঘোষ, অঘোষ নাকি অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলা জানতে চাই। এখন এটা আমরা একদম সুপার শর্ট টেকনিকের মধ্য দিয়ে শিখবো, এই 4টা কিভাবে করে আমরা শিখতে পারি। ওকে, তাহলে এই 4টা শেখার জন্য কিছুই না, আমরা শুধু যদি একটা বক্স আর্ট করি তাহলে আমাদের এই অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ শেখা শেষ। থ্যাংক ইউ, আজকের ক্লাস শেষ। ও আমি তো বলি নাই এখনো না আপনাদেরকে। এই বক্সের মধ্যে এখানে লিখবেন অল্প প্রাণ, অল্প প্রাণ, ডানে লিখবেন হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণ, এখানে লিখবেন অঘোষ, আর এখানে লিখবেন ঘোষ। শেষ, আপনাদের কাজ শেষ। এখন আপনাদের যাই আসুক না কেন, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ যাই আসুক না কেন আপনি সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবেন। আপনার কোনো কারণে আসছে হচ্ছে বর্গীয় জ কি ধরনের ধ্বনি, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ, আপনি মনে মারবেন চ ছ জ ঝ, চ ছ জ 3 নম্বরে বর্গী জ, তাই না? আপনি এই কর্নারে 1 2 3 এবং 4, তাহলে চ ছ জ ঝ, চ ছ জ 3 নম্বরে জ আছে, এই যে বর্গী জ এখানে লিখলেন 3 নম্বরে, তার মানে বর্গী জ হচ্ছে অল্প প্রাণ এবং বর্গী জ হচ্ছে ঘোষ। শেষ, আপনার সেকেন্ডের মধ্যে শেষ। আপনি বললেন যে থ কোন ধরনের ধ্বনি, আপনি ত থ হাতে গেলেন 2 নাম্বার, 2 নাম্বারে এখানে থ লিখলেন, 2 নাম্বারে যেহেতু থ তার মানে থ হচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ। শেষ। আপনি কোনো কারণে বললেন যে ব, ব হচ্ছে অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ, প ফ ব 3 নাম্বারে ব, এখানে ব, তার মানে ব হচ্ছে অল্প প্রাণ এবং ঘোষ। আপনি বলেন ট, ট কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ। আপনি জানেন যে বর্গের 1 নাম্বারই হচ্ছে ট আছে, ট ঠ ড ঢ, তার মানে ট হচ্ছে 1 নাম্বারে যেহেতু, তার মানে ট হচ্ছে অল্প প্রাণ এবং অঘোষ। তার মানে এখান থেকে আপনার যাই আসুক না কেন 1 সেকেন্ডের মধ্যে আপনি বলে দিতে পারবেন হচ্ছে যে এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, অঘোষ নাকি ঘোষ। বলেন ব্যাপারটা ক্লিয়ার কিনা? জোশ, জোশ মুভির একটা গান আছে, ইয়ার কি জানি জিতের, আমার খুব ভালো লাগে গানটা, কি জানি গানটাই তো ভুলে গেলাম। ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার বলেন, আরেকবার কি বলবো আর? এই যে এখানে তো বর্গ আপনারা জানেন, ক খ গ ঘ, ক 1 নম্বর, খ 2 নম্বর, গ 3 নম্বর, ঘ 4 নম্বর। আপনি এইভাবে শুধু একটা বক্স আর্ট করবেন, উপরে অঘোষ, নিচে ঘোষ, বামে অল্প প্রাণ, ডানে অল্প প্রাণ লিখবেন, আর কর্নার গুলোর নাম দেবেন 1 2 3 4। এখন আপনি যে কোনো একটা বর্ণ সিলেক্ট করেন, আমাকে আপনি সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম থ কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ, আপনি হিসাব করেন ত থ 2 নম্বরে থ, তাহলে থ এখানে অবস্থান, তাহলে থ যদি এখানে অবস্থান হয় এটার উপরে কি আছে, অঘোষ, এটার এখানে কি আছে, মহাপ্রাণ, তার মানে থটা হচ্ছে অঘোষ এবং থটা হচ্ছে মহাপ্রাণ। আমি এই টেকনিক এতদিন ফলো করতাম, যাক আলহামদুলিল্লাহ আপনি তো জানেনই, তাহলে যারা জান না তাদের জন্য আর কি। জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর,
এই হচ্ছে আমাদের ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ। এখন ঘটনা হচ্ছে যে ভাইয়া রোজায় কয়টায় ক্লাস হবে? আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, হ্যাঁ, একটু থাকেন। এখন কথা হচ্ছে যে আমরা বর্ণ বা ধ্বনি শিখলাম এতক্ষণ পর্যন্ত। এবার আসি যে এই যে বর্ণ বা ধ্বনির চেয়ে একটু বড় জিনিস হচ্ছে যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসের একটা শব্দের যতটুকু উচ্চারণ করা হয় সেটাকে বলা হয় অক্ষর। এখন অক্ষরের সংজ্ঞাটা থেকেও প্রশ্ন আসে, ডিরেক্ট 41 বিসিএস আসছিল যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম কি জানি বলে প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় তাকে কি বলে? তাকে বলা হয় অক্ষর। এখন এই যে অক্ষর আছে, আমাদের অনেক সময় পরীক্ষার মধ্যে অক্ষর ডিটেকশন আসে, একটা শব্দের মধ্যে কতগুলো অক্ষর আছে। যেমন আমি কারো আমার নামটা লিখলাম যে দীপ্ত, আমার নামটা। এখন এই দীপ্তটাকে কত ভাবে উচ্চারণ করা যায় দেখেন তো, দীপ্ত দুইবার উচ্চারণ করা যায় না? তার মানে দীপ্ততে হচ্ছে অক্ষর আছে হচ্ছে দুইটা। তারপরে হচ্ছে আমি কমলা লিখলাম, কমলা লিখলাম। এখন কি লিখলাম এখানে? কমলা দুইবার উচ্চারণ করা যাচ্ছে, তার মানে দুইটা অক্ষর আছে। এগুলো ছোট ছোট ইয়াগুলা শর্টকাট করে আমরা নিজে নিজে উচ্চারণ করে করতে পারি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, অনেক ভালো করে বুঝিয়েছেন ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। আপনার জব সলিউশনের নতুন এডিশনের বইটি ছাড়া আমার রাতে ঘুম হয় না, তাড়াতাড়ি আপডেটও পাবলিশ করুন। আমি আসলে খুব অলস, আমার কাজ করতে ইচ্ছা করে না। আমি কাজ করলেই অনেক কাজ করা যায়, কিন্তু সারাদিনে আসলে এটা ওটা করতে করতেই চলে যায়। কাজ যে একদম করি না তাও না, কিন্তু আসলে রোবটের মতো কাজ করতে ইচ্ছা করে না। আমি একটু ঘুরি, চিল করি। হ্যাঁ, যেটাই মহাপ্রাণ সেটাই অবশ্য, ঠিক আছে। দেখেন এখন তাহলে এই যে ছোট ছোট যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো না হলে কয়টা করে অক্ষর আছে আমরা ডিরেক্ট করতে পারলাম। কিন্তু আমি যদি বলি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আপনাদেরকে শব্দের মধ্যে হচ্ছে ইয়াতে প্রশ্নে দিয়ে দিল বিশ্ববিদ্যালয়, দিয়ে বললো শব্দ দিতে কতটি অক্ষর আছে। এখন এটা এক একজন এক এক ভাবে উচ্চারণ করবে। কেউ বলবে বিশ্ববিদ্যালয়, কেউ বলবে বিশ্ববিদ্যালয়, কেউ বলবে বিশ্ববিদ্যালয়, চারটা। মানে আসলে কিভাবে কিভাবে করে ভাঙতে হবে, এটা যদি আমরা স্পেসিফিক ভাবে কোনো টেকনিক না জানি, তাহলে মুখ দিয়ে এই বড় শব্দগুলোকে ভাঙা একটু আমাদের জন্য কষ্ট হয়ে যায়, বা অক্ষর নির্ণয়টা কষ্ট হয়ে যায়। এটার জন্য একটা সুপার শর্ট টেকনিক আছে, এই টেকনিকটাতে অলমোস্ট 80-90% গুলো সলভ হয়ে যায়। আপনারা মনে রাখবেন যে আমরা যেমন মেসেজিং করি না, কেমন আছেন, KEMON, কেমন আছেন, সেই রকম ভাবে আপনারা যেই শব্দটাই থাকবে সেটার বাংলিশ লিখবেন। বিশ্ববিদ্যালয় বাংলিশ লিখলে কি হয়? BISSHOBIDDALOY, বিশ্ববিদ্যালয় হয়। এখন বিশ্ববিদ্যালয়ে এই বাংলিশে লেখার পরে আপনি খুঁজে বের করবেন কতটা ভাওয়েল আছে। এখানে কয়টা? AEIOU ভাওয়েল আমরা জানি, তাহলে 1 2 3 4 5, 5টা ভাওয়েল আছে। তার মানে বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে অক্ষর আছে 5টা। শেষ। এই অক্ষর নির্ণয় একদম জাদুকরি টেকনিক, শেষ, কোনো কথা নাই। আপনার যতটা ভাওয়েল আপনি খুঁজে পাবেন ততটাই হচ্ছে আপনার কি আছে, ততটাই হচ্ছে ওখানে অক্ষর আছে। আমি কোনো কারণে বললাম আপনাকে যে সমাবর্তন, এখানের মধ্যে কতটা অক্ষর আছে, শব্দ দিতে অক্ষরের সংখ্যা কতটি, প্রায় সময় প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা আসে। এখন আপনি লিখবেন SOMA BORTON, সমাবর্তন। এখন দেখেন তো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা ভাওয়েল আছে এখানে, তাই না? তার মানে এখানে হচ্ছে 4টি অক্ষর আছে। একেবারে পানির মতো আপনি সহজের মধ্যে বের করে ফেলতে পারবেন। আমি বললাম হচ্ছে রাজপুত্র, আপনাকে বললাম আমি রাজপুত্র শব্দটাতে কতটা অক্ষর আছে, আপনি লিখলেন RAJ, রাজ, PUTRA, বা পুত্র, TRO, যেটাই লেখেন না কেন, রাজপুত্র। এখন দেখেন তো এখানে কয়টা আছে? 1টা আছে 2টা আছে 3টা ভাওয়েল আছে, তার মানে রাজপুত্রতে অক্ষর আছে হচ্ছে 3টা। ওকে, এই হচ্ছে একদম অক্ষর নির্ণয়ের সুপার শর্ট টেকনিক। ছোট শব্দ আমি আগেই বলছিলাম, দীপ্ততে কয়টা আছে? DIPTO, দেখেন 1টা 2টা, ওই যে 2টা অক্ষর। কতগুলো অক্ষর আছে? তাহলে আমরা নামটা লিখবো, নামটা বাংলিশ করে লিখবো, লিখেই হচ্ছে যতটা আমরা ভাওয়েল পাবো ততটা অক্ষর আছে, একদম অক্ষর নির্ণয় পানির মতো করে হয়ে যাবে। একটা ব্যতিক্রম ক্ষেত্র, কিছু কিছু ব্যতিক্রম হয় যেখানে হচ্ছে দুইটা পাশাপাশি ভাওয়েল চলে আসে। যেমন আমি যদি আপনাকে বলি যে হৈমন্তী লেখেন, হৈমন্তী, এই হৈমন্তীতে কতগুলো অক্ষর আছে? আপনি লিখলেন HOIMONTI, হৈমন্তী। এখন দেখেন এখানে ভাওয়েল আছে 1টা 2টা 3টা 4টা, 4টা থাকলেও দেখেন ORI পাশাপাশি আছে না? এরকম যখন পাশাপাশি আপনি দুইটা কি জানি বলে ইয়ে পাবেন, ভাওয়েল পাবেন, তখন সেটাকে একটা ধরবেন। তার মানে এখানে 1টা 2টা 3টা, এখানে হচ্ছে 3টা অক্ষর আছে। রাষ্ট্রপতি লেখেন RASTROPOTI, রাষ্ট্রপতি, 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে 4টা অক্ষর আছে। এই হচ্ছে সুপার শর্ট টেকনিক। হোপফুলি আপনাদের এই টেকনিকটা খুবই কাজে লাগবে যখন অক্ষর ডিটেক্ট করবেন।
ক্লিয়ার? তাহলে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকেই বলা হয় হচ্ছে শব্দ অক্ষর, এবং অক্ষর ডিটেকশন প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে, যে যে কোনো একটা শব্দ আপনাদেরকে বলবে, শব্দটা লিখে আপনাদেরকে বলতে বলবে যে কতটি শব্দটিতে কতটি অক্ষর আছে। বলেন ক্লিয়ার কিনা? এই হচ্ছে এখানকার মধ্যে, এই অধ্যায়গুলোর মধ্যে আপনারা যেগুলা হয়তোবা একটু কষ্ট হতো আপনাদের পড়তে সেগুলো আমি বলে দিয়েছি। এরপরে যে জায়গাগুলো এখান থেকে পড়বেন সেটা হচ্ছে অবশ্যই যুক্ত বর্ণগুলো পড়বেন, যে যুক্তক্ষ কোনো কারণে বেশিরভাগ সময় হচ্ছে পরীক্ষার মধ্যে আসে যুক্তক্ষ কোন দুটি বর্ণের সমষ্টি, তাই না? আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তারপরে এইভাবে দেয় আপনাকে কৃষ্ণ একটা দেবে, কৃষ্ণ দিয়ে বলবে এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণের সমষ্টি। আমরা জানি স প্লাস মূর্ধন্য মিলে কিন্তু কৃষ্ণ হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাকে বিজ্ঞান দেবে, এইভাবে বিজ্ঞান বিজ্ঞান দিয়ে বলবে বিজ্ঞানের এটা যুক্ত বর্ণটা কোন কোন বর্ণের সমষ্টি। আমরা জানি এখানে জ প্লাস ইউ আছে। ওকে, এইভাবে করে কিন্তু প্রায় সময় আমাদের প্রশ্ন আসে। তারপরে সব সময় আসে যে সবসময় যুক্তক্ষ আসে, বেশিরভাগ সময় যে যুক্তক্ষের মধ্যে কোন কোন বর্ণ আছে। আমরা জানি ক প্লাস মূর্ধন্য ষ আছে যুক্ত বর্ণের মধ্যে। সো এই জায়গাগুলো আপনারা যতগুলো যুক্ত বর্ণ আছে, তয় ত, টয় ট, থয় ত, তয় ব, যুক্তক্ষ, তারপর হচ্ছে হয় ম, এগুলো সবগুলো যুক্ত বর্ণগুলো ভাঙলে কি কি বর্ণ হয় শব্দ একটা দিবে আপনাদেরকে, শব্দ দিয়ে। এটা একটা মুখস্থ টপিক, আপনারা জাস্ট লিস্টটা দেখে নিলেই হয়ে যাবে। এরপরে আরেকটা জিনিস আপনারা যেটা মুখস্থ করবেন অবশ্যই এবং অবশ্যই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বর্ণগুলোর নাম। এগুলো আমার বলে দেওয়ার কিছু নাই, এখানের মধ্যে আছে। যেমন আপনাদের আসবে হচ্ছে অন্তস্থ বর্ণ কয়টি, আমরা জানি জবর অলা, এই চারটা হচ্ছে অন্তস্থ বর্ণ। পরাশ্রয়ী বর্ণ কয়টি, আমরা জানি পরাশ্রয় বর্ণ হচ্ছে তিনটি, অনেশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এর মধ্যে কিন্তু পরাশ্রয়ী ধ্বনি দুইটা, একটার কিন্তু ধ্বনি নেই, বর্ণ তিনটা কিন্তু ধ্বনি দুইটা। তারপরে কম্পনজাত ধ্বনি যেমন একটা বয়সন্দ্র, তারণজাত ধ্বনি দুইটা, ডয়বিন্দুর, ঢয়বিন্দুর। তারপরে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। এই ধরনের যে ছোট্ট আপনাদের লিস্টটা দেয়া আছে, উষ্ণ ধ্বনি চারটা, তাহলে দন্তস্ব, তারপরে হচ্ছে মূর্ধন্যস্ব হ। শীষ ধ্বনি তার কয়টা, এগুলা হচ্ছে চারটা, তাহলে দন্তস্ব, মূর্ধন্যস্ব হ। এই জিনিসগুলা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। এগুলা হচ্ছে আপনার বইয়ের মধ্যে যে চার্ট আকারে আছে, এগুলা দেখে পড়ে নেবেন, তাহলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো জাস্ট মুখস্থ করার জিনিস, এগুলো আমাকে বোঝানোর কোনো কিছু নাই। পরাশ্রয়ী ধ্বনি মানে হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে পরের উপর ডিপেন্ড করে, এরা নিজের কোনো ইয়ে নাই, নিজের কোনো স্বকীয়তা নাই। এই জায়গাগুলো কিন্তু আমাদের নিজের পড়ার জায়গায়। আমি যে জায়গাগুলো কনফিউশন হয় এই জায়গাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ প্রত্যেকটা অধ্যায় থেকে প্রতিদিনের ক্লাসে আমি আপনাদেরকে কনফিউজিং জিনিসগুলা বা আমার যতটুকু প্রবলেম হয়েছিল সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করব। বাকিটা আপনারা হোপফুলি পড়লেই পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। বলেন আপনি কনফিউজিং জিনিসগুলো ক্লিয়ার কিনা এবং কেমন লাগলো, অনুভূতি ব্যক্ত করেন। ভাইয়া আপনাদের 47তম বিসিএস পিডি পরীক্ষা ব্যাচে আছি। 9টায় পরীক্ষা হয়, রোজায় কয়টায় পরীক্ষা হবে? পরীক্ষা তো জাস্ট 9টায় শুরু হয়, তারপরে আপনি যে কোনো সময় তো পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নাই এটা নিয়ে। আর আমি চাচ্ছি যে আমাদের ক্লাসগুলো রাত্রেবেলা নিলে আসলে প্যারা হয়ে যায়, তারাবি থাকে, তারপরে নামাজ বন্দেগীর ব্যাপার স্যাপার আছে, ইয়ার পরে টায়ার্ডও লাগে। আমরা দুপুর বেলা ইয়ার পরে নামাজ কালামের পরে দুপুর 3টায় ক্লাস নেব। যারা পারবেন তারা হচ্ছে দেখে নেবেন, যারা পারবেন না পরে রেকর্ড দেখবেন, কোনো সমস্যা নাই। দুপুর 3টায় এই সময়টা হলে কোনো তাড়াহুড়া আর থাকে না, রাত্রেবেলা নামাজ কালামের থাকে না, বা হচ্ছে এসেই ক্লাস করতে হবে বা এই ধরনের কোনো প্যারা থাকে না। অথবা আপনি নিজেও টাইমটাকে কাজে লাগাতে পারবেন, রাত্রেবেলা পড়াশোনা করতে পারবেন। দুপুরটা যেহেতু আমরা রমজান মাসে একটু দেরিতে উঠি, সবাই 11টা সাড়ে 11টার দিকে উঠি, তাহলে হচ্ছে ওই সময় ওঠার পরে গোসল করে নামাজ কালাম পড়ে এসে জাস্ট ক্লাসটা করবেন, ক্লাসটা করে ঘুমাবেন বা অন্য কোনো কিছু করবেন, যেটা ইচ্ছে সেটা করবেন। অনেক ভালো লাগছে ভাইয়া, ওয়েল ডান, থ্যাংক ইউ। ফ্যাক্ট হচ্ছে আমি আপনাদের এই ক্লাসগুলো অনেকগুলো ক্লাসের সমন্বয় করে একসাথে ক্লাস নেই। আমি বলছিলাম না আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমি কিন্তু সবকিছুতেই একদম পারফেক্ট না, কিন্তু আমি যেখানে যে সমস্যাটা সম্মুখীন হয়েছি সেখানে যেখান থেকে আমি ইয়েগুলো পাইছি, সবগুলো মানে ভালো ভালো টেকনিক গুলো পাইছি, সেগুলো আপনাকে এক ক্লাসে আমি প্রোভাইড করার চেষ্টা করি। আপনারা যে মাত্র 999 টাকা দিয়ে কোর্সটাতে ভর্তি হয়েছেন, আমার মনে হয় এই টাকার চেয়ে বেশি আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ, এবং পাচ্ছেন আমার মনে হয়, যতটুকু এখন পর্যন্ত আমার মনে হয়। কারণ কোশ্চেন অ্যানালাইসিসের যে 12টা ক্লাস, এইটাই কিন্তু আসলে অনেক দামি ক্লাস। এই ক্লাসগুলাই কেউ ভালো করে নেয় না। শুধু আপনারা হচ্ছে আপনাদের কোনো বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে তাদেরকে হচ্ছে আমার কথাটা বলবেন, কারণ হচ্ছে আমি যেহেতু এত অ্যাক্টিভ না এইসব ইয়াতে, আপনারা যেহেতু আমাকে চেনেন, তো আপনারা চেষ্টা করবেন যে আমার প্রচারণাটা আপনারা করার জন্য।
আপনার প্রিসাইজ বইটা এপ্রিল মাসে পাবো ইনশাল্লাহ। এক্সাম কোর্সে ভর্তি হতে চাই, আমার প্রিসাইজ পাবলিকেশন পেজের মধ্যে নক দিয়েন, তাহলে আপনাকে ভর্তির প্রসেসটা বলে দেবে আমার অ্যাডমিন। না, আগামীকালকে দুপুর 3টায় ক্লাস না, রোজা শুরু হলে প্রথম রোজাটা আমরা ক্লাস বন্ধ রাখবো, যেহেতু প্রথম দিন একটা ধকল যাবে, পরের দিন থেকে দ্বিতীয় রোজা থাকে, কালকে রাত 10টায় ক্লাস হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কাল ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম।